Today our topic is structure of a cell অর্থাৎ কোষ তাদের গঠন কিরূপ। আমরা কোষ পড়েছি যে সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য বডি। সেই যে স্ট্রাকচারাল ইউনিট সেল, সেই সেলের স্ট্রাকচার কিরূপ, সেগুলো কি দ্বারা গঠিত বা তাদের গঠন কিরূপ, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। সেই স্ট্রাকচার দেখবার আগে আমাদের প্রথমে আরেকটা জিনিস দেখে নিতে হবে, সেটা হচ্ছে শেপ ভেরিয়েশন অফ সেল। অর্থাৎ আমাদের দেহের প্রতিটি কোষ বা প্রতিটি সেল কিন্তু দেখতে এক রকমের না। সেলের শেপের মধ্যেও কি রয়েছে, ভ্যারিয়েশন রয়েছে। কিছু সেল দেখতে একরকম, তো কিছু সেল আবার আর এক রকম। আমাদের বডি বা যে কোনো অ্যানিম্যাল হোক বা যে কোনো প্ল্যান্টের হোক, তাদের সেলগুলো কিন্তু কি হয়ে থাকে, তাদের মধ্যে শেপের ভ্যারিয়েশন থাকে। সাম সেলস আর সার্কুলার, সাম আর পলিগোনাল, সাম আর স্পাইরাল, সাম আর কিউবয়েডাল, এরকম বিভিন্ন কি রয়েছে, ভ্যারিয়েশন রয়েছে। সেই ভ্যারিয়েশনগুলোর মধ্যে আজকে আমরা কিছু স্পেসিফিক ভ্যারিয়েশনগুলো দেখব। তার মধ্যে ফার্স্ট যে সেলটা রয়েছে সেটা কি বলা হচ্ছে, হিউম্যান আরবিসি। অর্থাৎ আমাদের যে রেড ব্লাড সেল রয়েছে বা লোহিত রক্তকণিকা, এই সেলের শেপ একটা পার্টিকুলার। কি রকমের শেপ বলা হয়েছে, সার্কুলার অ্যান্ড বাইকনকেভ। অর্থাৎ এরা মেবি কেমন হবে, এরকম সার্কুলার বা রাউন্ড শেপ হবে, অথবা এরকম বাইকনকেভ বা দ্বি অবতল। এদের এরকম পার্টিকুলার একটা শেপ দেখা যায়। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন আসে যে আরবিসি সেলের শেপ কি রকম, তাহলে অ্যান্সারটা হবে সার্কুলার, অথবা সেটা কি হয়ে থাকে, বাইকনকেভ। তো এই যে এদের একটা পার্টিকুলার যে শেপ রয়েছে, সার্কুলার এবং বাইকনকেভ, এই শেপটার তাদের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। এই জন্যই কিন্তু এদের এরকম পার্টিকুলার একটা শেপ। কি অ্যাডভান্টেজটা, এই ধরনের শেপ হওয়ার ফলে কি বলেছে দেখো, টু পাস ইজিলি থ্রু দ্য ন্যারো ক্যাপিলারিজ অ্যান্ড ক্যারি মোর অক্সিজেন। অর্থাৎ আমরা জানি আমাদের আরবিসি সেল এরা কি ক্যারি করে থাকে, অক্সিজেন। আমরা এই যে পরিবেশ থেকে অক্সিজেনটা গ্রহণ করছি, সেটা আলটিমেটলি কার সাথে এসে যুক্ত হয়ে যায়, এই আরবিসি। কারণ আরবিসির মধ্যে কি রয়েছে, অক্সিজেন ক্যারিয়ার হিসাবে হিমোগ্লোবিন থাকে। তাই এই যে আমরা অক্সিজেনটা যেটা বহিঃপরিবেশ থেকে গ্রহণ করছি, সেই অক্সিজেনটা ডিরেক্টলি বাইন্ড হচ্ছে কার সাথে, এই আরবিসি সেলের সাথে। ঠিক আছে, এবং দেখা গেছে এই আরবিসির এই সার্কুলার বা বাইকনকেভ শেপ হওয়ার ফলে এরা কি হচ্ছে, বেশি পরিমাণ অক্সিজেনকে একসাথে ক্যারি করতে পারছে। তাহলে এটা হচ্ছে তাদের একটা ফার্স্ট অ্যাডভান্টেজ, যে ক্যারি মোর অক্সিজেন। এরা বেশি পরিমাণ অক্সিজেনকে ক্যারি করতে পারছে। ইন দ্য সেম টাইপ আর একটা আমাদের অ্যাডভান্টেজ রয়েছে। কি অ্যাডভান্টেজ, পাস ইজিলি থ্রু দ্য ন্যারো ক্যাপিলারিজ। কারণ আমরা জানি এই আরবিসি সেলগুলোকে কি হতে হয়, আমাদের সমগ্র দেহে কিন্তু এগুলোকে প্রবাহিত হতে হবে। কারণ আমাদের সমস্ত কোষেই অক্সিজেনের দরকার, এবং অক্সিজেন কে পৌঁছে দেবে, এই আরবিসি সেলগুলো। দ্যাটস ওয়াই এই আরবিসি সেলগুলোও কি হয়ে থাকবে, আমাদের যে কোনো ডায়ামিটারের ক্যাপিলারির মধ্যে দিয়ে কিন্তু এদেরকে যেতে হবে। এই জন্যই এদের এই শেপটা হয়েছে, যার ফলে কি হচ্ছে দেখো, এরা যে কোনো ডায়ামিটারের ক্যাপিলারির মধ্যে দিয়ে যাতে সহজেই কি হতে পারে, যেতে পারে, কোথাও যাতে এদের বাধা না বা বাধার সম্মুখীন যাতে না হয়, এই জন্য এদের কিন্তু এরকম একটা পার্টিকুলার শেপ। কেমন শেপটা, সার্কুলার অ্যান্ড বাইকনকেভ। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে এদের এরকম পার্টিকুলার শেপের জন্য এই পার্টিকুলার অ্যাডভান্টেজটা আরবিসির সেল পেয়েছে। নেক্সট আমরা আরেক ধরনের সেল পড়ছি ব্লাডের, যেটাকে আমরা বলে থাকি ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। এবং আমরা জানি এই সেলের কিন্তু কোনো পার্টিকুলার শেপ নাই, এবং এদের যদি একটা পার্টিকুলার শেপ বলি, তাহলে আমরা বলে থাকি এদের পার্টিকুলার শেপটা অ্যাময়েড। ঠিক আছে, এদের এই যে পার্টিকুলার শেপটা, এদের এই শেপে তাদের অ্যাডভান্টেজটা কি পাচ্ছে, যে না, দে ক্যান ইজিলি স্কুইজ আউট ক্যাপিলারি ওয়াল। তারা কি হচ্ছে, তাদের এই অ্যামিবা আকৃতি বা অ্যামিবয়েড যে শেপটা
হওয়ার তাদের অ্যাডভান্টেজটা কি হচ্ছে যে তারা খুব সহজে বিভিন্ন ক্যাপিলারি ওয়ালস থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। কারণ আমরা জানি আমাদের ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলের মেন ফাংশনটা কি, এদের মেন ফাংশনটাই হচ্ছে এরা বিভিন্ন প্যাথোজেনগুলোকে ডিস্ট্রয় করে আমাদের ইমিউনিটি পাওয়ারকে এনহ্যান্স করতে সাহায্য করে। তাই এই যে ডাব্লিউবি সেলগুলো, সাপোজ এটা আমাদের একটা ক্যাপিলারি, এটা সাপোজ এটা আমাদের একটা ব্লাডের ক্যাপিলারি, তার ভেতর দিয়ে এই যে এগুলো হচ্ছে ডাব্লিউবিসি সেল। এবার সাপোজ এই ক্যাপিলারির আশেপাশে কি এসেছে, বিভিন্ন প্যাথোজেন এসেছে। প্যাথোজেন মেবি সেটা ব্যাকটেরিয়া হতে পারে, মেবি সেটা ভাইরাস হতে পারে, মানে এনি পার্টিকেল যেটা আমাদেরকে কি করবে, ক্ষতি সাধন করবে, ঠিক আছে, তাদেরকেই আমরা কি করে বলে থাকি, প্যাথোজেন। তাহলে এখন ডাব্লিউবিসির কাজ কি হবে, এই প্যাথোজেনগুলোকে ডিস্ট্রয় করা। তারা কিভাবে এই প্যাথোজেনগুলোকে ডিস্ট্রয় করবে, এই সেলগুলোকে বাইরে বেরিয়ে আসতে হবে। কোথা থেকে বেরিয়ে আসতে হবে, এই ক্যাপিলারি থেকে বাইরে বেরিয়ে আসবে। দেখো দেখতেই পাচ্ছ সেলগুলো মাঝখান দিয়ে যাচ্ছিল, ধীরে ধীরে তারা ক্যাপিলারির কি হয়েছে, একদম ওয়ালের দিকে এসেছে। এবং দেখো ক্যাপিলারি থেকে কি হচ্ছে, ডায়াপেডেসিস নামক একটা প্রসেস রয়েছে, যার মাধ্যমে এরা ক্যাপিলারি থেকে কি হচ্ছে, বাইরে বেরিয়ে আসছে। এই যে তারা যাতে ক্যাপিলারি থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, এর জন্যই এদের কিন্তু দেখতে এরা অনেকটা কেমন হচ্ছে, অ্যামিবার মতো। এই জন্য এদের অ্যামিবার মতন যে আমাদের শেপটা বলছি, ঠিক আছে, অ্যামেবয়েড শেপ, সেই শেপটা কিন্তু বলা হচ্ছে। এদের এই অ্যামেবয়েড শেপ থাকবার একটা মেন অ্যাডভান্টেজ হচ্ছে দে ক্যান ইজিলি সুইচ আউট দ্য ক্যাপিলারি, যাতে তারা খুব সহজেই ক্যাপিলারি থেকে কি হতে পারে, বাইরে বেরিয়ে আসতে পারে। এই ডায়াপেডিসিস প্রসেসের মাধ্যমে বাইরে বেরিয়ে আসলো, অ্যান্ড দেন এই প্যাথোজেনগুলোকে এরা কি করবে, ডিস্ট্রয় করবে। এই জন্য এদের এই পার্টিকুলার শেপ। বোঝা গেল? নেক্সট আমাদের কি রয়েছে, নার্ভ সেল। আমরা জানি যে আমাদের ক্ষেত্রে সব থেকে যে লংগেস্ট সেল বলা হয়ে থাকে, দ্যাট ইজ দ্য আওয়ার নার্ভ সেল। এবং এই যে নার্ভ সেল, এরা দেখতে অনেকটা কেমন, লম্বা, সুতোর মতন লং। এতে এদের কি অ্যাডভান্টেজ এরা পাচ্ছে, টু কন্ডাক্ট ইম্পালসেস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি টু ব্রেইন অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ আমরা জানি এই নার্ভ সেলের প্রধান কাজটাই হচ্ছে এরা আমাদের বিভিন্ন ইম্পালসগুলোকে কি করে থাকে, কন্ডাক্ট করে থাকে। অর্থাৎ এরা আমাদের বহিঃপরিবেশ থেকে বিভিন্ন ইম্পালসগুলোকে প্রথমে রিসিভ করে, তারপরে তারা তাদের এই বডি, অর্থাৎ আমরা কাদের মাধ্যমে রিসিভ করবে, এটা আমরা আগেও পড়েছি। সাপোজ এটা যদি আমাদের একটা নিউরন বা নার্ভ সেল পড়ে থাকি, এইগুলোকে আমরা বলে থাকি ডেনড্রাইট, আর এইটা হচ্ছে আমাদের অ্যাক্সন। ডেনড্রাইটের মাধ্যমে এরা কি করে থাকে, এক্সটার্নাল মেসেজগুলোকে রিসিভ করে। তাহলে এরা কি করছে, এক্সটার্নাল মেসেজ বা বিভিন্ন ইম্পালসেসগুলোকে এরা রিসিভ করছে, তারপরে কি করছে, তাদের এই বরাবর, অর্থাৎ প্রথমে আসছে সেল বডি, তারপরে অ্যাকশন হয়ে চলে যাচ্ছে আমাদের কোথায়, পরবর্তী নার্ভ সেলে। এবং এইভাবেই একটার পর একটা নার্ভ সেল পরস্পর যুক্ত হয়েছে, এবং আলটিমেটলি এরা কোথায় আমাদের পৌঁছেছে, একদম ব্রেনে। অর্থাৎ এরা কি করছে, এই পোর্শন থেকে আমাদের মেসেজটাকে নিয়ে সেই মেসেজটাকে কি করছে, এই বরাবর কোথায় পাঠিয়ে দিচ্ছে, আমাদের ব্রেনে, ঠিক আছে। অথবা একইভাবে ব্রেন থেকেও মেসেজটাকে কোথায় নিয়ে আসছে, আমাদের সেই রিজিয়নটাতে, যেখান থেকে আমরা মেসেজটাকে কি করছি, রিসিভ করছি। তাই আমাদের এই সহজেই বিভিন্ন বার্তাগুলোকে আদান প্রদান যাতে খুব সহজেই হয়ে থাকে, অর্থাৎ আমরা পরিবেশের সাথে যাতে সহজেই ভারসাম্য বজায় রাখতে পারি, এর জন্যই নার্ভ সেলগুলো কি হয়েছে, লং আকৃতির হয়েছে। এরা অনেকটা লম্বা, যাতে খুব সহজেই এরা বিভিন্ন বার্তাগুলোকে কি করতে পারে, পরিবহন করতে পারে, বহিঃপরিবেশ থেকে আমাদের ব্রেনে নিয়ে আসতে পারে, এবং ব্রেন থেকে আবার বহিঃপরিবেশে নিয়ে যেতে পারে, ঠিক আছে। এই জন্য এদের এরকম পার্টিকুলার শেপ। নেক্সট যেমন বলা হয়েছে স্টোমাটা, এটা একটা আমাদের প্ল্যান্ট সেল। আমরা জানি যে স্টোমাটার ভেতরে এরকম কি থাকে, বাইরের দিকে এরকম একটা গার্ড সেল, এটা একটা গার্ড সেল, এটা আর একটা কি রয়েছে, গার্ড সেল। তো স্টোমাটার এরকম স্ট্রাকচারটা হচ্ছে কেন, যাতে স্টোমাটার ওপেনিং এবং স্টোমাটাল ক্লোজিং এই দুটোতে সুবিধা হয়, ঠিক আছে। কারণ এইরকম শেপ হওয়ার ফলে এই গার্ড সেলগুলো যখন কি হচ্ছে, জল দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, যখন এখানে প্রচুর পরিমাণে ওয়াটার এর মধ্যে এন্টার করছে, তখন কি হচ্ছে, এই যে দুটো ওয়াল,
ঠিক আছে, এই দুটো ওয়াল কি হচ্ছে, বাইরের দিকে প্রসারিত হচ্ছে, যার ফলে স্টোমাটাল পোর্টটা ওপেন হচ্ছে। আবার যখন এখান থেকে জল বেরিয়ে আসছে তখন এরা আবার কি হয়ে যাচ্ছে, স্ফীত হয়ে যাচ্ছে, যার ফলে তারা আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে। ঠিক আছে, আগে কোনো সময় টার্জিডিটি হবে, অর্থাৎ কোনো সময় ফুলে যাবে, তখন কি হবে, স্টোমাটাল ওপেনিং দেখা যাবে। আবার যখন এখান থেকে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে তখন আবার আমরা স্টোমাটাল ক্লোজিং দেখব। তাহলে এগুলোই হচ্ছে বিভিন্ন শেপ, এক একটা সেলের, আমাদের এক একটা সেলের এক এক ধরনের শেপ হওয়ার কারণই হচ্ছে আমাদের যাতে সেই সেলগুলোর কিছু অ্যাডভান্টেজ। তাহলে আরবিসির ক্ষেত্রে আমরা দেখলাম আরবিসি সেল অনেকটা সার্কুলার হলো, সার্কুলার বা বাইকনকেভ হওয়ার ফলে তারা কি হচ্ছে, খুব ইজিলি বিভিন্ন ক্যাপিলারির মাধ্যমে যাতায়াত করতে পারছে এবং মোর অক্সিজেনকে তারা ক্যারিও করছে। ইন দ্য সেম টাইম আমরা পড়লাম হোয়াইট ব্লাড সেল, তারা অনেকটা দেখতে অ্যামিবা অর অ্যাময়েডাল তাদের শেপ হচ্ছে। এই অ্যামিবয়েডাল শেপের জন্য তারা কি অ্যাডভান্টেজ পাচ্ছে, এই অ্যামিবয়েডাল শেপের জন্য তারা অ্যাডভান্টেজটা যেটা পাচ্ছে, খুব সহজে তারা বিভিন্ন ক্যাপিলারি থেকে বেরিয়ে এসে বিভিন্ন প্যাথোজেনগুলোকে তারা ডিস্ট্রয় করতে পারছে। আমরা পড়লাম নার্ভ সেল, নার্ভ সেলগুলো লং হওয়ার ফলে কি হলো, তারা খুব সহজেই বিভিন্ন মেসেজগুলোকে কন্ডাক্ট করতে পারছে। আমরা পড়লাম স্টোমাটাল সেল, এটা প্ল্যান্টের সেল, এদের এই ধরনের শেপ হওয়ার কারণই হচ্ছে যাতে স্টোমাটা ওপেনিং এবং ক্লোজিংটা খুব সুবিধা হয়, কারণ আমরা জানি স্টোমাটাল ওপেনিং ক্লোজিং এর মাধ্যমে কিন্তু প্ল্যান্টের মধ্যে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ সেই প্রসেসটা কিন্তু ঘটে থাকে। বোঝা গেল? ওকে, নেক্সট আমরা পড়ছি যে স্ট্রাকচার। নাও এখন আমরা দেখবো যে স্ট্রাকচার অফ আ প্ল্যান্ট সেল, অর্থাৎ একটা প্ল্যান্ট সেল তারা দেখতে কিরকম। এই যে এখানে আমরা একটা প্ল্যান্ট সেলের আমার একটা ছবি দেওয়া আছে, প্ল্যান্ট সেল হোক বা অ্যানিম্যাল সেল হোক, আগে আমাদের জানতে হবে প্রতিটা সেলের মেন তিনটে জিনিস থাকবে। কি কি জিনিস থাকবে? ফার্স্ট অফ ওয়ান, সেল মেমব্রেন, অর্থাৎ কোষটার বাইরের দিকে এক ধরনের পর্দা থাকবে যেটাকে আমরা বলবো সেল মেমব্রেন। সেই সেল মেমব্রেনের যদি আমরা ভেতরের দিকে চলে আসি তাহলে দেখবো সেখানে ভেতরের দিকে একটা লিকুইড, একটা সেমি লিকুইড একটা পোর্শন থাকবে যেটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। আর একটা অংশ দেখব যে সেলের মধ্যে একটা লার্জ সার্কুলার একটা রিজিয়ন থাকবে যেটাকে আমরা বলবো নিউক্লিয়াস। বোঝা গেল? তাহলে এই তিনটা জিনিস যে কোনো লিভিং সেলে কিন্তু আমরা পাবো। কি কি জিনিস পাবো? ফার্স্ট অফ অল সেল মেমব্রেন, অর্থাৎ সেলের বাইরের দিকে এরকম কি থাকবে, একটা পর্দা থাকবে। নেক্সট আমরা কি পাবো, একটা সেমি লিকুইড একটা রিজিয়ন পাবো যার মধ্যে অনেক জিনিস এর মধ্যে অবস্থান করবে। এই সেমি লিকুইড পোর্শনটাকে আমরা কি বলবো, সাইটোপ্লাজম। এবং এই সেমি লিকুইড পোর্শনের মধ্যে দেখবো একটা লার্জ এবং সার্কুলার একটা রিজিয়ন রয়েছে যেটাকে আমরা বলবো নিউক্লিয়াস। এটা এই তিনটা যে কোনো সেলেই কিন্তু আমরা পাবো। তারপর কিছু কিছু জিনিস সেগুলো অ্যাডিশন হবে বা কোথাও কোথাও দেখা যাবে কিছু কিছু জিনিস হয়তো নেই, সেগুলো পরবর্তীতে। এবার যদি আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখি তাহলে দেখব প্ল্যান্ট সেলে এই তিনটে জিনিসের সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু দেখা যায় যেটা আমাদের অ্যানিমাল সেলে দেখা যাবে না। কি জিনিসটা? এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এর বাইরের দিকে দেখো আমরা একটা ডার্ক গ্রিন কালারের রিজিয়ন পাচ্ছি, একদম আউটার মোস্ট লেয়ার, একটা ডার্ক গ্রিন কালারের লেয়ার। এই ডার্ক গ্রিন কালারের লেয়ারটাকে আমরা কি বলে থাকছি, সেল ওয়াল। এই সেল ওয়াল, দিস ইজ প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্ট সেল বাট ইট অ্যাবসেন্ট ইন অ্যানিমাল সেল। এটা শুধুমাত্র প্ল্যান্ট সেলেই দেখা যায় কিন্তু কোনো অ্যানিমাল সেলে দেখা যাবে না। প্ল্যান্ট সেল আর ব্যাকটেরিয়ার সেলের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে সেল ওয়াল, সেই সেল ওয়ালটা কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, নেক্সট এই সেল ওয়ালের ভেতরের দিকে আমরা দেখছি আর একটা কিন্তু দেখো লেয়ার দেখতে পাচ্ছি। এই লেয়ারটা অনেকটা থিন, সেল ওয়াল লেয়ারটা অনেকটা থিক লেয়ার ছিল যেখানে সেল মেমব্রেন এই যে ভেতরের যে লেয়ারটা, ইনার লেয়ারটা, এটা কিন্তু অনেকটা থিন। এই ইনার যে থিন লেয়ার এটাকেই আমরা বলছি সেল মেমব্রেন, আর বাইরের দিকে যে থিক লেয়ার সেটাকে আমরা বললাম সেল ওয়াল। অর্থাৎ প্ল্যান্টের ক্ষেত্রে মোট দুটো কভারিং লেয়ার রয়েছে, একটা আউটার কভারিং লেয়ার দ্যাট ইজ থিক লেয়ার, এই লেয়ারটাকে আমরা কি বলছি, সেল ওয়াল, এবং ভেতরের দিকে যে লেয়ারটা রয়েছে যেটা অনেকটা থিন, এই লেয়ারটাকেই আমরা বলছি সেল মেমব্রেন। বোঝা গেল?
নেক্সট সেল মেমব্রেনের ভেতরের দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখব এখানে একটা সেমি লিকুইড রিজিয়ন রয়েছে। এই সেমি লিকুইড পোর্শনটাকেই আমরা বলছি সাইটোপ্লাজম। এবং সাইটোপ্লাজমেরও যদি আমরা ভেতরের দিকে চলে আসি তাহলে এই যে আমরা একটা সার্কুলার এবং একটা লার্জ একটা এরিয়া দেখতে পাচ্ছি। এই রাউন্ড শেপ অর সার্কুলার যে পোর্শনটা এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এবার যদি আমরা এর সাথে যদি একটা অ্যানিমাল সেলের গঠন দেখি তাহলে আমরা দেখতে পাবো অ্যানিমাল সেলটা কেমন, প্ল্যান্ট সেলটা কেমন ছিল। প্ল্যান্ট সেলটা কিন্তু সার্কুলার ছিল না। প্ল্যান্ট সেল কখনো সার্কুলার কিন্তু সাধারণত খুব কমই হয় প্ল্যান্ট সেল সার্কুলার, কিন্তু অ্যানিমাল সেলগুলোকে আমরা সাধারণত কেমন দেখব, সার্কুলার। এবং এই অ্যানিমাল সেলে আমাদের দেখব বাইরের দিকে এই একটাই মেমব্রেন রয়েছে যেটাকে আমরা বলছি সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের বাইরে কিন্তু কোনো ওয়াল নেই। অর্থাৎ প্ল্যান্ট সেলে কি ছিল, ফার্স্টে ছিল সেল ওয়াল, তারপরে ছিল সেল মেমব্রেন। কিন্তু অ্যানিমাল সেলে কোনো সেল ওয়াল নেই, তাই এদের আউটার লেয়ারটাই হচ্ছে সেল মেমব্রেন। বোঝা গেল? এখানে সেল মেমব্রেনটাতে দেখো আমরা দেখছি অনেকটা মনে হবে যে দুটো লেয়ার, বাইরের দিকে একটা লেয়ার এবং ভেতরের দিকে একটা লেয়ার। এটাকে যদি আমরা একটু জুম করে দেখি এই যে এই ছবিটা দেখতে পাবো, এটা হচ্ছে এই যে বাইরের দিকের অংশ, এটা ভেতরের দিকের অংশ। তাই বলে এটা না যে এই অংশটা সেল ওয়াল, এটা সেল মেমব্রেন। এই দুটোই একসাথে তৈরি হয়েছে সেল মেমব্রেন, কারণ সেল মেমব্রেন ইজ আ বাইলেয়ার স্ট্রাকচার। ওকে, তাহলে এদের কোনো কিন্তু সেল ওয়াল নেই, তাহলে এদের আউটার লেয়ারের নামই হচ্ছে সেল মেমব্রেন। দেন সেই সেল মেমব্রেনের ভেতরের দিকেও কি রয়েছে, একইভাবে একটা সেমি লিকুইড পোর্শন রয়েছে যার ভেতরে বিভিন্ন অংশগুলো যে ভাসমান অবস্থায় রয়েছে। এই সেমি লিকুইড অংশটাকে আমরা কি বলছি, সাইটোপ্লাজম। এবং সাইটোপ্লাজমের ভেতরেই যে আবার একটা বড় সার্কুলার রিজিয়নটা দেখতে পাচ্ছি, এটাকেই আমরা বলছি নিউক্লিয়াস। বোঝা গেল? তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা কটা দেখেছিলাম, চারটে মেজর চারটে পার্ট দেখেছিলাম, সেল ওয়াল, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কিন্তু যখন আমরা অ্যানিমাল সেলের ক্ষেত্রে আসছি আমরা কটা অংশ দেখতে পাচ্ছি, তিনটে অংশ। ফার্স্ট অফ অল সেল মেমব্রেন, তারপরে সাইটোপ্লাজম, তারপরে রয়েছে নিউক্লিয়াস। অর্থাৎ এখানে কোনো সেল ওয়াল নেই। বোঝা গেল? এই যে একইভাবে দেখো পাশাপাশি আমরা দুটো সেল রেখেছি, এটা হচ্ছে আমাদের একটা প্ল্যান্ট সেল, এটা হচ্ছে আমাদের অ্যানিমাল সেল। তার ভেতরে অনেক জিনিস রয়েছে, এগুলো কি আমরা পরে ক্লাসে পড়বো। আমাদের এখানে মেন জিনিস যে দেখার সেটা হচ্ছে এই যে প্ল্যান্ট সেলের বাইরের দিকে কি রয়েছে, সেল ওয়াল, কিন্তু এখানে কোনো সেল ওয়াল নেই। এই যে নেক্সট লেয়ারটা, এই যে হালকা লেয়ারটা, এটা হচ্ছে এদের সেল মেমব্রেন। আর অ্যানিমাল সেলের এই আউটার লেয়ারটাই হচ্ছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের যদি আমরা ভেতরের দিকে চলে আসি তাহলে এই যে অংশটা এটাই হচ্ছে সাইটোপ্লাজম। আর এইখানেও আমরা যদি সেল মেমব্রেনের ভেতরে চলে আসি এই বড় অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভেতরে এদের কি রয়েছে, একইভাবে রয়েছে আমাদের নিউক্লিয়াস। এই যে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি এখানে। একইভাবে অ্যানিমাল সেলের ক্ষেত্রেও কি রয়েছে, মিডিলে কিন্তু আমরা একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের একটা কম্পারিজন বিটুইন আ প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যান অ্যানিমাল সেল। ঠিক আছে, এবার এই যে আমরা চারটা জিনিস পড়ছি, অর্থাৎ সেল ওয়াল বা সেল মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এবার এই যে সাইটোপ্লাজম, এটা কিন্তু একটা ওয়াইড রিজিয়ন এবং এর মধ্যে অনেক জিনিস রয়েছে। অনেক জিনিস বলতে প্রচুর লিভিং পোর্শনও রয়েছে, আবার অনেক নন লিভিং পোর্শনও রয়েছে। আমরা এক এক করে সেই জিনিসগুলো পড়বো যে কোনটা লিভিং রিজিয়ন এবং কোনটাই বা আমাদের নন লিভিং রিজিয়ন। এই যে এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখো, পার্ট অফ আ সেল। সেই একটা সেলের কোন কোন পোর্শনগুলো লিভিং পার্ট আর কোনগুলো হচ্ছে নন লিভিং পার্ট, অর্থাৎ কোনগুলো জীবজ এবং কোনগুলো অজীবজ। লিভিং পার্টের মধ্যে বা সজীব অংশের মধ্যে কোনটা পড়ছে, সেল মেমব্রেন। আর নন লিভিং পার্টের মধ্যে কোনটা পড়ছে, সেল ওয়াল। অর্থাৎ আমরা এই যে ছবিটা দেখলাম, তাহলে এই যে সেল ওয়াল যেটা প্ল্যান্টের বা প্ল্যান্ট সেলের মধ্যে রয়েছে, কিন্তু অ্যানিমাল সেলে কিন্তু কোনো সেল ওয়াল নেই। এবং প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এই যে সেল ওয়ালটা রয়েছে, এই সেল ওয়ালটা কি বলা হচ্ছে, নন লিভিং, অর্থাৎ এরা মৃত, এরা কিন্তু সজীব না। ঠিক আছে, কিন্তু সেল ওয়াল যে অংশটা রয়েছে, অর্থাৎ সেকেন্ড পোর্শনে যে সেল ওয়াল সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনটা হচ্ছে লিভিং পোর্শন। তাই আমরা নেক্সট ছবিটাতে কি করেছি, সেল
মেমব্রেনটাকে কোথায় রেখেছি, লিভিং, আর সেল ওয়ালটাকে কার মধ্যে রেখেছি, নন লিভিং পার্টের মধ্যে। ঠিক আছে, তারপরে আমরা নেক্সটে চলে এসেছি, দেখো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কি কি রয়েছে, এই দিককার যেগুলো অংশ এগুলো হচ্ছে বিভিন্ন সেল অর্গানেল, এবং সেল অর্গানেলিগুলো আমরা জানি সবগুলোই কি হয়ে থাকে, লিভিং। অর্থাৎ কি কি সেল অর্গানেলি রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, প্লাস্টিড, এগুলো প্রত্যেকটাই কার কার নাম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সেল অর্গানেলি। এগুলো সম্বন্ধে এখন আমরা জানি না, আমরা এখনো পড়িনি, আমরা পড়বো। এর আগে ছবিটাতে যদি একটু দেখি তাহলে দেখতে পাবে এই যে আমরা এখানে বিভিন্ন অংশগুলো রয়েছে। ঠিক আছে, এই যে সাপোজ এটাকে আমরা বলে থাকি গলগি বডিজ, বা এই যে অংশটা নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ রয়েছে এটাকে আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ঠিক আছে, এরকম স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, বা এই যে শেপ স্ট্রাকচার এগুলোকে আমরা বলবো মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এরকম এগুলোকে একসাথে কি বলা হচ্ছে, সেল অর্গানেলি। এবং যত সেল অর্গানেলি আমাদের রয়েছে সেলের মধ্যে, অল আর লিভিং। ঠিক আছে, তাই সেল অর্গানেলি গুলোকে কার মধ্যে রাখা হয়েছে, লিভিং পোর্শন। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দেখলাম আমরা দেখলাম গলগি অ্যাপারেটাস, আমরা দেখলাম মাইটোকন্ড্রিয়া, এগুলো সব হচ্ছে লিভিং। কোনগুলো নন লিভিং, নন লিভিং এর মধ্যে রয়েছে ভ্যাকিউলস, রয়েছে ফ্যাট ড্রপলেটস, রয়েছে গ্র্যানিউলস। অর্থাৎ আমরা যদি ছবিটাতে আবার ব্যাক করি তাহলে আমরা এখানে দেখবো এই যে একটা সাদা পোর্শন, দেখো এই যে একটা হিউজ একটা হোয়াইট কালারের পোর্শন, এটা হচ্ছে উইথাউট সাইটোপ্লাজম রিজিয়ন। অর্থাৎ সাইটোপ্লাজমটা এই অংশটা, এই যে সেল মেমব্রেনের ঠিক ভেতরের দিকের অংশটা, এবং এই হোয়াইট কালারের বাইরের অংশটা। আর হোয়াইট কালারের যে ভেতরটা এটা কি হচ্ছে, এটা উইথাউট সাইটোপ্লাজম রিজিয়ন, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ভ্যাকিউল। এবং ভ্যাকিউলটা কি, ভ্যাকিউলটা হচ্ছে নন লিভিং একটা রিজিয়ন। তাই ভ্যাকিউলগুলোকে আমরা কোথায় রেখেছি, নন লিভিং পার্টসের মধ্যে রেখেছি। ঠিক আছে, এবং আর একটা কি রয়েছে, নিউক্লিয়াস। আমরা জানি একটা নিউক্লিয়াসের সাধারণত কটা পার্ট, একটা নিউক্লিয়াসের মেনলি হয়ে থাকে 4টে পার্ট, তাই তো। এখানে ছবিটা অতটা বেটার নেই, এই যে আমরা একটা দেখতে পাচ্ছি, দেখো এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরের দিকে লেয়ারটাকে আমরা কি বলে থাকি, নিউক্লিয়ার মেমব্রেন। ভেতরের দিকে একটা সার্কুলার আর একটা রিজিয়ন থাকে যেটাকে আমরা বলি নিউক্লিওলাস। তার ভেতরে কি রয়েছে, একটা সেমি লিকুইড পোর্শন রয়েছে যেটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এবং এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কিছু থ্রেড লাইক স্ট্রাকচার বা সুতোর মতন অংশ থাকে যেগুলোকে আমরা বলে থাকি ক্রোম্যাটিন ফাইবার। এই যে 4টে পার্টের মধ্যে একমাত্র এই যে এটা বলছি সেমি লিকুইড, যেটাকে আমরা বললাম নিউক্লিওপ্লাজম, এটাই হচ্ছে একমাত্র নন লিভিং বা মৃত। বাকি যে 3টে অংশ, কি কি 3টে অংশ, অর্থাৎ এই যে বাইরের দিকে আউটার লেয়ার, দ্যাট ইজ দ্য সেল মেমব্রেন, তারপরে এই যে ভেতরের দিকে নিউক্লিওলাস আর ক্রোম্যাটিন ফাইবার, এগুলো হচ্ছে লিভিং। বোঝা গেল? তাই দেখো ছবিটাতে কি কি রাখা হয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাই আর নিউক্লিওলাস আর ক্রোম্যাটিন ফাইবারটাকে লিভিং কম্পোনেন্টের মধ্যে রাখা হয়েছে, আর নিউক্লিওপ্লাজম যেটা রয়েছে সেটাকে আমরা রেখেছি নন লিভিং পোর্শন। ওকে।